জেনজি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদের ভারতীয় গুজব চ্যানেল আজ তাক বাংলার নতুন কিছু গুজব নিয়ে কথা বলবো। বাংলাদেশে চলছে অরাজক অবস্থা, দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আচ্ছা, তাই নাকি? বাংলাদেশে যদি চলে অরাজকতা, তাহলে ভারতের যেটা চলছে সেটা কি একটু বলবেন দাদা? মানে তা অবশ্য বলবেন কিভাবে? কথা আছে না যে চোখ থাকিতে অন্ধ, শুনেছেন তো নিশ্চয়ই। বাংলাদেশ বাংলাদেশ করতে করতে নিজের দেশ ভারতের যে কি অবস্থা হচ্ছে সেটা আপনাদের একবারও চোখে পড়ে। চলুন একটু দেখে আসি যে বিশ্বের বিভিন্ন ইন্ডেক্সে বাংলাদেশ কোথায় আর আপনার ভারত কোথায়। সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডেক্স, অর্থাৎ ভ্রমণের জন্য নিরাপদ তালিকায় বাংলাদেশ 93তম আর আপনার ভারত 116তম। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, অর্থাৎ কোন দেশ কত বেশি সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে, এই তালিকায় আমার বাংলাদেশ 35তম আর আপনার ভারত 14তম। এখন কিন্তু হিসেবটা হলো যার নাম্বার যত কম সে তত বেশি ভ্রমণের জন্য বিপজ্জনক। বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠান ফ্রিডম হাউস তাদের 2025 সালের রিপোর্টে উল্লেখ করেছে, বা তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান 2024 সাল, অর্থাৎ আজ তাক বাংলার অতি প্রিয় হাসিনার জামানার তুলনায় এই বছর 5 ধাপ উন্নতি লাভ করছে। আর ধর্ম পালনের স্বাধীনতা বা রিলিজিয়াস ফ্রিডম ইন্ডেক্সে এই বছর আপনার ভারতের কথা মনে করিয়ে দিতে বিশ্বাস করেন আমার নিজেরই লজ্জা লাগে। হাজার হলেও ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, আর সেই দেশের এই দুরবস্থা। বর্তমান বিশ্বের পরাশক্তি, মানে দুইটা পরাশক্তি, যুক্তরাষ্ট্র আর চীন, আর এই দুই দেশই বাংলাদেশকে সমরাস্ত্র দিতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা, এরই মাঝে জানা যাচ্ছে আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ। তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। তাহলেই বুঝুন বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি কতটা শক্তিশালী, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা পরিবর্তন এনেছে। আর আপনার ভারত সরকার তো চীন মার্কিন দুই দেশকে সাথে নিয়ে একেবারেই চলতে পারে। ভারত পারেনি, বাংলাদেশ পেরেছে। আর এই জন্যই কি, মানে দাদা আমাকে সত্য করে বলেন, আপনি এই জন্যই কি আপনাদের এত রাগ? মানে মানায় ভাই, আপনার ভালো হচ্ছে না আপনি সেটাতে কাজ করেন, আমার ভালো হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেন না, সমস্যা নেই তো। বাংলাদেশের স্বাধীন আর শক্তিশালী পররাষ্ট্রনীতি ভারতের কোন স্বার্থে আঘাত হানবে? নাকি বাংলাদেশকে কলোনি বা উপনিবেশ বানানোর আপনাদের যে দুরভিসন্ধি মাঠে মারা যেতে বসেছে, এই জন্য কি দাদা আপনার মানে দুঃখে কষ্টে মাথাটা একটু একটু উলটপালট বলছেন না তো? আজ তাক বাংলা আমি আপনাদেরকে বলছি, মানে একটু নিজেদের কন্টেন্টগুলো দেখুন, একটু নিজেদের বক্তব্যগুলো দেখুন। ডাজ ইট মেক এনি সেন্স? ভারত বাংলাদেশে কত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলতে পারবেন? কোন হিসেব আছে আপনার কাছে? মানে খালি উন্নতি করেছে ভারত, বাংলাদেশ, হাসিনা আপা, এসব বলে তো লাভ নেই। ফ্যাক্টে ফোকাস করে। কেন দাদা? বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারি। মানে আমার মাথায় এটা কাজ করে না যে মানে সেখানে আপনার সমস্যাটা কোথায়? নাকি আমার দাদা ভুল করে বাংলাদেশকে ভারতের কলোনি বা উপনিবেশ হিসেবে ধরে নিয়েছেন? দাদা জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার হওয়ার একটা বিষয়, ক্লিয়ার করে যাবেন, অবশ্যই ক্লিয়ার করবেন। আপনি আজ তাক বাংলায় অনেক কথা বলেন, এই প্রশ্নটার উত্তরটাও বলে যাবেন। অবশ্য হাসিনার আমলে তো বাংলাদেশ বলতে গেলে ভারতের উপনিবেশেই পরিণত হয়েছিল। ইচ্ছে মতো ভারত বাংলাদেশ থেকে সব সুবিধা নিয়ে গেছে, মানে যতগুলো দরকার। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। জুলাই আগস্ট 2024, এই সময়টায় ছাত্র জনতার আন্দোলন আর হাসিনার উৎখাত, এটা যে বাংলাদেশকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে সে কথা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে একবার হলেও থ্যাঙ্কস দিতে চাই। বাংলাদেশিদের শরীর খারাপ হলে বারবার ভারতে ছুটে আসতে হয়, কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক তাতে করে অনেক হাসপাতালেই বাংলাদেশিদের ভর্তি হচ্ছে। দাদা বললেন যে ভারতের অনেক হাসপাতালে বাংলাদেশিদেরকে বা বাংলাদেশি রোগীদেরকে ওনারা চিকিৎসা দিচ্ছেন না। একদম সত্যি কথা। এতে লাভ হলো কার আর লোকসানটা হলো কার? দাদা একটু চোখ কান খোলা রেখে ডানে বায়ে যদি তাকান,
পশ্চিমবঙ্গের অর্থনীতি যে ধসে পড়ছে বাংলাদেশি পর্যটকদের অভাবে, সেটা কি নজরে একটা বারও পড়ে না আপনার? বাংলাদেশি দাদা না আসলে না কলকাতার সব বোকা মরে যাবে। সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা আপনাদের ব্যবসায়ীরা যেখানে বাংলাদেশিদেরকে কেবল হাতে পায়ে ধরা বাকি রেখেছেন কলকাতা যাওয়ার জন্য, সেখান থেকে মার্কেট করার জন্য, শপিং করার জন্য, আর সেখানে আপনি আর আপনার চ্যানেল একের পর এক গুজব ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নিয়ে। এটা হয়েছে, সেটা হয়েছে, বাংলাদেশে শান্তিতে নেই। আপনাকে কে বলছে বাংলাদেশে আসুন, বসুন, দেখুন আমরা কেমন আছি? কোন দিন যে কলকাতার রাস্তায় হাঁটতে বেরিয়ে ব্যবসায়ীদের ধাওয়া খাবেন এটা কিন্তু বলা যায় না, যে কোনো সময় হতে পারে। দাদা, প্রফেসর ইউনূসের চিন্তা, কথা আর ভাষণগুলো নিয়ে সারা বিশ্বে কিন্তু হইচই চলে। একটা সাড়া পড়ে গিয়েছে ওনাকে নিয়ে, পড়ারই কথা, স্বাভাবিক। এই তো গত বছরে প্যারিস অলিম্পিকের সেন্টার থিম ছিল প্রফেসর ইউনূসের 3-0 কনসেপ্টে। আপনাদের মতো এরকম অবুঝ লোক যে প্রফেসর ইউনূসের কথা না বুঝে শুধুই গালমন্দ করে বেড়াচ্ছেন, এ আর আশ্চর্য কি বলেন? মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন। 7 সিস্টার্স নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে এই 7 সিস্টার্সের কাছে ডিরেক্ট সমুদ্রের কোনো অবস্থান নেই, আমরাই হচ্ছে গিয়ে সমুদ্রের অন্যতম অভিভাবক। মোহাম্মদ ইউনূস, ভালো করে এটা শুনুন, মোহাম্মদ ইউনূসের এটা বোঝা দরকার বা এটা জানা দরকার যে 7 সিস্টার্স তার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। চীনকে উস্কে ভারত বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূস আসলে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মার্চ 2023 সালে আপনাদের ভারতে বসে পেশ করা 7 সিস্টার্স আর চট্টগ্রাম নিয়ে একটা একক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাটিকে পুনরায় পেশ করেছেন। আর চীনকে একটু বাজিয়ে দেখলেন এই পরিকল্পনায় তাদের অংশ নেওয়ার কোনো আগ্রহ আছে কিনা। চীনের সাথে ভারতের প্রায় 100 বছরের সীমান্ত সংঘাতের কথা কে না জানে বলেন? এই ধরনের বৈশ্বিক পরিকল্পনায় চীন, জাপান, ভারত আর বাংলাদেশ একসাথে অংশ নিলে যে আখেরে চীন ভারত সংঘাত নিরসনে সেটা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা বোঝার মতো বুদ্ধি কি আদৌ আপনাদের আছে? সেজন্যই তো আপনাদের অনেক পছন্দ আওয়ামী লীগ প্রধান হাসিনা। আচ্ছা দাদা, একটু পিছনে ফিরে দেখুন তো, আপনাদের গান্ধী পরিবার মানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এদের সাথে প্রফেসর ইউনূসের সম্পর্কটা কেমন ছিল? রাহুল গান্ধী না 2008-এ বাংলাদেশে এসেছিলেন প্রফেসর ইউনূসের কাছ থেকে গ্রামীণ উন্নয়নের শিক্ষা নেওয়ার জন্য? ভুলে গেছেন তাই না? ভুলবেনই তো। আপনারা যে এখনো আওয়ামী লীগ প্রধানকে হারানোর বেদনাটা ভুলতে পারছেন না। নরেন্দ্র মোদী কেন প্রফেসর ইউনূসের সাথে কথা বলবেন? এই প্রশ্নটি করে দাদা মনে হয় ভারতীয় গুজব চ্যানেল আজ তাক বাংলার মালিক বা আপনাদের দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধানের কাছ থেকে বাহবা পাওয়ার চিন্তা করছেন। বাংলাদেশের লোকসাহিত্যে চমকপ্রদ দুটি প্রবচন আছে, কুয়োর ব্যাঙ এবং বেনু বনের শিয়াল রাজা। মূর্খ যখন বুদ্ধিমান সাজার ব্যর্থ চেষ্টা করে তখন তাকে এই বিশেষ বিশেষ উপাধি দেওয়া হয়। ভারত সরকারের তরফ থেকে যদি কখনো দ্বিপাক্ষিক আলোচনা হয় বাংলাদেশের সঙ্গে, তাহলে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে সরকার, সেই সরকারের প্রধানের সঙ্গে কথা বলবে ভারতের প্রধানমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন কথা বলবেন? দাদা, এই প্রশ্নটি বরং মার্কিন, চীনা, ফরাসি সহ বিশ্বের তাবৎ তাবৎ রাষ্ট্রনায়করা যারা প্রফেসর ইউনূসের সাথে এসে দেখা করে গেছেন তাড়াতাড়ি করুন না। তারা কি মনে করে দেখা করলেন? নাকি তারা সকলেই ভুলে গেছেন যে প্রফেসর ইউনূস কোনো নির্বাচিত সরকার প্রধান নন? ছোট্ট একটা পরামর্শ দিই, প্রফেসর ইউনূসের সাথে দেখা করে যাওয়া বিশ্বের তাবৎ তাবৎ রাষ্ট্রনায়কদের বরং আজ তাক বাংলার স্টুডিওতে গণতন্ত্র পাঠের আমন্ত্রণ জানান। তারা দলে দলে এসে জ্ঞান পাঠ নিয়ে যায়। প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তারা কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছেন? ও হ্যাঁ, এই গণতন্ত্র পাঠটি আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে শুরু করেন না। এই তো সেদিন বিমস্টেক সম্মেলনে তিনি ঘটা করে প্রফেসর ইউনূসের সাথে দেখা করলেন। তো দাদা, এখন কি বলবেন আপনি? আছে কোনো উত্তর আপনার কাছে? সাধে কি আর বলি, আজ তাক বাংলা খাতুতে একটা বিনোদনের চ্যানেল। ভালো থাকবেন।
সত্যনিষ্ঠ সংবাদের জন্য জেনজি বাংলাদেশের সাথেই থাকুন।